প্রিয় দর্শক, আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান এবং দেশ টিভির নিয়মিত আয়োজন দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা বুবলি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্স বা রেসিপির মাধ্যমে। বরাবরের মতো আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে। আমাদের আজকের বিষয় আমের টক ঝাল কাসুন্দি আচার, এবং আমাদের সাথে অতিথি আছেন নিতুর রহমান, পরিচালক আদ্রিস কিচেন। আপু, স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? ধন্যবাদ আপু, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্টুডিওতে। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু, আমরা রেসিপি শিখবো, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে। নাম্বারটি বলছি 58312754 অথবা 58312509 এই নাম্বারে। এছাড়াও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে আমরা সরাসরি লাইভে আছি, সেখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত কিংবা প্রশ্ন। আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আপুর কাছে। আপু, আমরা তো সপ্তাহব্যাপী শিখলাম আমের আচার, রসুনের আচার। তো আজকে আমরা দেখলাম যে আমের টক ঝাল কাসুন্দির আচার। তো এটা তো চমৎকার একটা বিষয়। তো দেখি আপু কিভাবে আমরা তৈরি করছি। এই আচারের আমি বরাবর এই কোর্সে যে কয়দিন আমি যে কয়টা আচারই করলাম, আমি চেষ্টা করেছি যে ইনগ্রিডিয়েন্টস যেন সীমিত হয়। অনেক বেশি ইনগ্রিডিয়েন্টস দিলে হয় কি, মানে রান্নার আগ্রহ হারিয়ে ফেলে অনেকে। হ্যাঁ, যে মানে এত কিছু অ্যারেঞ্জ করা ঝামেলা মনে হয়। যার কারণে আমার মনে হয়েছে যে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস থাকলে যেন মানে যারা নতুন রাঁধুনি তারা চেষ্টা করবে যে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই আমরা মানে এই আচারগুলো তো বা যে কোনো একটা রেসিপি মেক করার জন্য যে মানে প্রিভিয়াস যে প্রোডাক্টস গুলো এগুলো যদি আসলে আনতে অনেক হ্যাসেল পোহাতে হয়, তাহলে কিন্তু সেগুলোর প্রতি আসলে মানুষের আগ্রহ থাকে না। হ্যাঁ, আর দেখা যায় আমাদের হাতের কাছে যদি আমরা জিনিসপত্র দিয়ে যদি আমরা আচার বানাই, সেই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়। এবং আমার মনে হয় সবাই নিত্য নতুন একটু চেষ্টাও করতে পারে। হ্যাঁ, অবশ্যই হাতের কাছেই আছে, আমি আমার মন চাইলো আমি একটু করে ফেললাম। হ্যাঁ, আর রান্না ব্যাপারটা হলো কি, ওভারনাইট আসলে সবার হাতে হবে না ভালো, কিন্তু চেষ্টা করতে করতে একটা সময় এটা ভালো হয়ে যায়। হ্যাঁ, এই জন্য বাসায় তৈরি করলে আমি সবাইকেই বলবো, বিশেষ করে যারা নতুন করে সংসারে ইন হয়েছে বা রান্নার চেষ্টা করতেছে, রাঁধুনি, হ্যাঁ আপনারা চেষ্টা করুন। হ্যাঁ, নিজের মতো করে। হ্যাঁ, একদিন স্বাদ কম হবে, এভাবে কম হতে হতেই একটা সময় দেখা যাবে পারফেক্ট হয়ে যাবে। হ্যাঁ, কাজে পারফেকশন চলে আসে। এই জন্য মানে হাল ছাড়া যাবে না। হ্যাঁ, চেষ্টা করতে হবে নিজের মতো করে, যেন মানে যা পারি আমি যেভাবে পারতেছি। যে সিজনটা এখন যেহেতু আচারের সময়, আর আম দিয়ে যত রকম আচারে ভেরিয়েশন আনা যায়, অন্য কোনো ফলে আসলে অত ভেরিয়েশন আনা যায় না। দেখা যায় কি, কিন্তু আম ফলের জগতে সেরা, বলবো আচার বানানোর জন্য আচারেও সেরা। আচ্ছা, তো এটা আজকে আমি দেখাবো আমের কাসুন্দি, টক ঝাল কাসুন্দি আচার। হ্যাঁ, অবশ্যই আমরা উপকরণ দেখব। উপকরণগুলো এখানে এই যে আমি প্রথমে দেখাচ্ছি আমগুলো। আর আমি সবসময় বলি যে এখন এই যে সিজনটা, এখন কিন্তু পাকা আম আসি একেবারে দ্বার প্রান্তে। এখন কিন্তু আচার বানানোর জন্য একদম পারফেক্ট একটা টাইম আমের, বিশেষ করে আমের পরিপক্কতার দিক থেকে। এই যে দর্শকরা খেয়াল করে দেখলে বুঝতে পারবে, প্রত্যেকটা আম যে আমি কেটেছি ভেতরে ফলত্বকটা মানে সাথে আটির অংশটা শক্ত। আচ্ছা, এই শক্ত অংশটা রাখার মানে ফলাফল প্রত্যেকটাই দেখতে পাবে, আমটা সহজে ভাঙে না। আপু, এই ক্ষেত্রে আমরা আমটা কিভাবে চুজ করব? আমটা এখন আপু এখন আর অপরিপক্ক আম কিন্তু বাজারে নাই। এখন যেটাই আছে ভেতরে মানে আটি শক্ত হয়ে গেছে। হ্যাঁ, এই আমটাই মানে কেউ যদি আস্তটা রাখতে চায়, আমি আচার মেক করার পরে কি অবস্থা সেটা আমি দর্শকদের পরে দেখাচ্ছি। কিন্তু আমটা একেবারে মানে মাখা মাখা হয়ে গেছে, মানে কিছু অংশ ভেঙেছে এবং কিছু অংশ আস্ত আছে। হ্যাঁ, আর যদি অপরিপক্ক আম ব্যবহার করতাম তাহলে পুরোটাই ভেঙে যেত একেবারে। এই আমটা কোনোভাবে আস্ত রাখা যায় না। হ্যাঁ, তো এই জন্য এই যে দেখুন প্রত্যেকটা আমের সাথে আমি মানে আটির অংশটা রেখে কেটেছি, যাতে মানে আমের এই ভাঙবে আবার আস্ত থাকবে। আমি চাইলে যাতে একটা টুকরা তুলে নিয়ে আসতে পারি। হ্যাঁ, এই সাইজে আমি স্কয়ার করে কেটেছি। কেউ চাইলে তাদের ইচ্ছা মতো আরো ছোট বা বড় করতে পারে। হ্যাঁ, আমি এই সাইজেরই করেছি। যে প্রত্যেকটার সাথে আমি চেষ্টা করেছি আটির অংশটা রাখার জন্য। তো আমি যখন মানে ফার্স্টে আমটা ধুয়ে নিয়েছি। হ্যাঁ, ধুয়ে তারপরে আমি হালকা একটু সেদ্ধ দিয়েছি। এটা সেদ্ধটা দিয়েছি মিনিট 2-1 মতো আমি সেদ্ধ করেছি আর কি পানিতে। হ্যাঁ, অনেক বেশি সেদ্ধ করলে আমটা একেবারে বেশি নরম হয়ে যায়, মানে বেশি ভেঙে যাবে, বেশি মেখে যাবে। হ্যাঁ, এজন্য আমি 2 মিনিট সেদ্ধ করার পরে আমি এটাকে পানি ঝেড়ে ফেলেছি। আর সেদ্ধ করার প্রণালীটা কি, মানে আমরা কি সেখানে একটু লবণ বা চিনি ব্যবহার করছি? না, চিনি না আপু, সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ। আমার আমগুলো দেখলে দর্শকরা বুঝতে পারবে যে এটা একদম ইয়েলো কালার হয়ে আছে। হ্যাঁ, এটা হলুদটা কিন্তু অপশনাল, কেউ চাইলে এটা স্কিপ করতে পারে। হ্যাঁ, কিন্তু আমার মনে হলো যে মানে অনেক সময় দেখা যায় কি যে মানে যদি আমি হলুদ ছাড়া করি, অনেকে মানে দেখলে মানে কি মানে মুরগির মাংসের পেঁপের তরকারি আর কি কালারটা এমন আসে।
তো আমার কাছে একটু হলুদটা দিলেই ভালো লাগে দেখতে। হলুদটা দিলে একটু কালার আসে, মানে কালার একটু আসে হলুদ এবং লাগে। আমরা কিন্তু মানে অনেকেই জানি হয়তো যে হলুদ কিন্তু ঔষধি গুণ সম্পন্ন। মানে দুধের সাথে সামান্য একটু হলুদ খাওয়ার মানে অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। তরকারিতেও যে আমরা শুধুমাত্র এটা মানে হলুদ কিন্তু মানে স্বাদ বাড়ায় না, হলুদ শুধু কালারফুলি করে, হ্যাঁ, কিন্তু মানে এটা করে স্বাস্থ্য উপকারিতা অনেক। আমাদের দেশে যত রকম স্পাইস আছে প্রতিটাই কোনো না কোনো স্বাস্থ্য উপকারিতা মানে সম্পন্ন আর কি, হ্যাঁ। এটা হলুদটাও সেরকম। আর মানে প্রাকৃতিক, মানে কি বলবো, একে প্রাকৃতিক প্রতিষেধক বলা হয়। হলুদে মানে ঠান্ডা কাশি বা অন্যান্য অনেক ধরনের গুণাগুণ আছে, সেটা আসলে মানে অন্য প্রক্রিয়া, সেটা পরে বলি বা কথার মাঝখানে। কিন্তু এখন আমরা যেহেতু আচারে আছি, আচার থেকে সরে যাচ্ছি না, তো হলুদটা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। আমার কাছে একটু দেখতে সুন্দর লাগে ব্যাপারটা, হ্যাঁ, সেজন্যই। কেউ চাইলে এটা স্কিপ করতে পারে। এখানে আমি উপকরণ হিসেবে রেখেছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন আমার 2 রকম লাগবে, হ্যাঁ। এটা আমি পাঁচফোড়নটা প্রথমে মেক করার সময় হালকা একটু আস্তটা দেবো, আর লাস্ট মোমেন্টে নামানোর আগে আমি একেবারে মানে ভেজে গুঁড়ো করে তারপরে দেবো। আচ্ছা, তাহলে কি আমরা 2 ধরনের নিব পাঁচফোড়ন? 2 ধরনের পাঁচফোড়ন নেব, হ্যাঁ। এখানে আমি যদিও একরকম দেখাচ্ছি, কিন্তু দর্শকদের আমি পরে বিস্তারিত বলছি। আর আমি এখানে ঝালটা আমি সবসময় বলি যে মানে আচারের ক্ষেত্রে ঝালের গুঁড়া ব্যবহার করার প্রয়োজন নেই। এখানে চিলি ফ্লেক্সটা করলে দেখতে সুন্দর লাগবে আর কি। আচ্ছা, মানে এখন কেউ যদি বলে ঝালের গুঁড়া করলে কি হবে না, অবশ্যই হবে, ঝালের গুঁড়া করলেও হবে, কিন্তু আমি ঝালের গুঁড়া বলতে মানে মরিচের গুঁড়া যেটা আর কি, হ্যাঁ, ওইটা যদি কেউ চায় যে অবশ্যই ব্যবহার করতে পারবে। কিন্তু আমার কাছে চিলি ফ্লেক্সটা করলে হয় কি যে মানে মরিচের ত্বকটা একটু আস্তে আস্তে থাকে, এটাই মূলত চিলি ফ্লেক্স, মানে দেখতে খুব সুন্দর লাগে, লাগে, মানে আচারের ভেতরে থাকে, দেখতে ভালো লাগে আর কি, একেবারে মিশ্রিত দ্রবীভূত হয়ে যায়। যদি আমাদের দর্শক চায় যে তারা হচ্ছে চিলি ফ্লেক্স বাদ দিয়ে তারা হচ্ছে গুঁড়ো মরিচ ব্যবহার করছে, তাহলে সেটা করা যায়। আচ্ছা, তারপরে আমি সামান্য একটু চিনি রেখেছি, মানে চিনির ব্যাপারটাও অপশনাল, হ্যাঁ। এখানে মানে যেহেতু আমি টক ঝাল বলেছি, কিন্তু আমার কাছে মনে হয় কি টকের ভিতরেও সামান্য একটু চিনি বা ঝালে একটু চিনি দিলে আমার কাছে একটু ভালো লাগে। সেটা কি টকটা একটু ব্যালেন্স হয় সেই ক্ষেত্রে, সেই জন্য আমার কাছে মনে হয় ব্যালেন্স হয়, কিন্তু অনেকের কাছে মনে হতেই পারে যে না, হ্যাঁ, আমি শুধু টক ব্যবহার করব। আর আমার ব্যাপারটা হলো আমি একদম বেশি টক খেতে পারি না, টক মুখে দিলেই আমার খুব অস্বস্তি তৈরি হয়। তাহলে এটা নিজের ইচ্ছা মতো আমি যে স্বাদ অনুযায়ী মানে নিতে পারি, হ্যাঁ। মানে তারপরে আমি দেখানোর জন্য দর্শকদের এই কথাগুলো না বললে আসলে দর্শকরা হয়তো বলবে এটা টক ঝাল, মানে এটা হয়তো চিনি ব্যবহার করছি, চিনি ব্যবহার করা যাবে না। কিন্তু চিনিটা আমি মানে ব্যবহারও করব খুব সামান্য মাত্রায়। ইভেন আমরা দেখেন আপু যখন আম মাখা করি, হ্যাঁ, আমের যেটা অনেকে ভর্তা, আম ভর্তা নামে পরিচিত, আম মাখাতেও কিন্তু সামান্য একটু চিনি দেই, মানে এটা স্বাদ বাড়ায়। ইভেন অনেক ধরনের তরকারি আছে যেগুলো রান্নাতে যদি একটু চিনি ব্যবহার করি এটা স্বাদ বাড়ায়, যেমন বেগুন, তারপরে হলো মিষ্টি কুমড়া, এগুলো লাউ রান্নার সময় সামান্য 1 চিমটি মানে পরিমাণ চিনি একটু ব্যালেন্স করে, হ্যাঁ, ব্যালেন্স করে। এবং 1 চিমটি পরিমাপটা আমি আমার দর্শকদের আগেও বলেছি, আজকে একবার বলি, 1 চিমটি মানে কিন্তু এই যে 3 আঙ্গুল দিয়ে যতটুকু আসবে এতটুকুই আমাদের ব্যবহার করব। আশা করি দর্শক বুঝতে পেরেছে, আমরা কতটুকু চিনি বুঝতে পেরেছে, হ্যাঁ। না, এই আচারে ভিন্ন, কিন্তু রান্নার ক্ষেত্রে আমি যখন বলেছি যে 1 চিমটি চিনির ব্যবহার, তখন যেন মানে চামচ ভরে ভরে চিনি, এটা কোনোভাবে 1 চিমটি না, জাস্ট 3 আঙ্গুল দিয়ে যতটুকু উঠবে এটাই আমাদের 1 চিমটি পরিমাণে। তারপরে রেখেছি কাসুন্দি। এখানে কাসুন্দি আসলে মেক করা অনেক ঝামেলা ঝক্কির, কিন্তু বাজারে অনেক ধরনের ব্র্যান্ডেড কাসুন্দি পাওয়া যায়, হ্যাঁ। দর্শকরা চাইলে ওই কাসুন্দিগুলো ব্যবহার করতে পারে, হ্যাঁ। আর কাসুন্দিটা হলো কি আনার পরে যখনই ব্যবহার করবে আমি বলবো মুখ লাগানো অবস্থাতে ঝাঁকতে, বেশি করে ঝেঁকে তারপরে ব্যবহার করতে। প্রথমে আমরা ব্যবহার করার আগে একটু ঝাঁকুনি দিয়ে তারপরে ব্যবহার করব। তা না হলে হবে কি যে মানে এটা নিচে একটা স্তর পড়ে যায়, উপরে একটু জলীয় অংশ থাকে, মানে প্রথম অবস্থায় যদি আমরা ঢেলে দেই তাহলে দেখা যায় শুধু জলীয় অংশটাই আসে, তাহলে দেখা যায় যে আমরা আচারটাও ভালো হচ্ছে না, আসল টেস্টটা আমরা পাবো না। তো আমরা ব্যবহার করার সময় মানে একটু ঝাঁকুনি দিয়ে দেন, তারপরে আমরা ঢেলে নিব। তারপর সরিষার তেল, বিট লবণ। বিট লবণটা ব্যবহার করে আমি আচারে সবসময়, অনেকে বলে বিট লবণ স্বাস্থ্যকর না, হ্যাঁ, মানে বিট লবণটা স্বাস্থ্যকর না এটা আমিও জানি, এবং আমাদের জন্য মানে সাদা জিনিস মানে 3টা সাদা জিনিস 3টাই ক্ষতিকর, চিনি, লবণ এবং ময়দা। কেউ যদি শারীরিকভাবে অনেক সুস্থ থাকতে চায় তাহলে এই 3টা জিনিস মানে হ্যাঁ, এই 3টা জিনিস কমিয়ে দিলে সে মোটামুটি অনেক দিন ভালো মতো সুস্থ থাকবে। আর এখন আচারটার জন্য আমি আসলে মানে লবণের পরিবর্তে এখানে বিট লবণ ব্যবহার করছি। তাহলে আমরা এই ক্ষেত্রে কি আপু বিট লবণ যদি আমরা স্কিপ করে সাদা লবণ ব্যবহার করতে পারি, হ্যাঁ, করা যাবে, কিন্তু বিট লবণটা দেখা যায় একটু টেস্ট বাড়ায় আর কি, হ্যাঁ, এখানে জাস্ট টেস্ট বাড়ানোর উদ্দেশ্যেই। আর এখানে ব্যবহার করছি আমি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া 2 ধাপে ব্যবহার করা হয়েছে আপু। এখানে প্রথম অবস্থায় হলো আমরা সিদ্ধর সময় ব্যবহার করেছি, আর যখন আমরা মশলাটা মানে কষাবো তখন আমরা একটু হলুদ দিব। এখানে আমি আদা রসুন একসাথে বেটে রেখেছি।
আর এখানে আদা রসুন একেবারে মিহিদানা করার প্রয়োজন নেই। হ্যাঁ, এই যে দর্শকরা দেখলে বুঝতে পারবে আমি এখানে থেতো করে নিয়েছি আর কি, যে একটু আস্তে আস্তে আছে আর কি, আদা রসুন দুটেই মানে আমরা ছোট ছোট করে কেটে হচ্ছে তারপর হচ্ছে একটু থেতে নিয়েছি। হ্যাঁ, আর পাঁচফোড়ন আছে, আর আছে সরিষা বাটা। সরিষা বাটাও মানে অনেকে বলবে যে কাসুন্দি তো সরিষা দিয়েই তৈরি, তারপর আমার কাছে একটু মানে সরিষার গ্রেভিটা ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে আমরা হচ্ছে কাসুন্দি ব্যবহার করছি, আবার সরিষা বাটাও ব্যবহার করছি। সরিষা বাটাও ব্যবহার করছি। আর মোস্ট ইম্পর্টেন্ট হলো সিরকা, সাদা সিরকা বা ভিনেগার যে কোনো নামে, বা সাইট্রিক অ্যাসিডও আরেকটা আছে। এরা একই গোত্রীয়, কিন্তু এদের কাজ হলো মানে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, সংরক্ষক। আমরা যাতে আচারটা বেশি দিন সংরক্ষণ করতে পারি। আমরা উপকরণগুলো দেখছিলাম কি কি লাগছিল। হ্যাঁ, আর অনেকে আমার কাছে মানে জানতে চায় যে সিরকা বা ভিনেগারটা না দিলে কি হবে। হ্যাঁ, মানে এটার কি উপকারিতা, বা এটা তো মানে একটু আগেই হয়তো আমি বলছিলাম, তার ভিতরে বিরতি শুরু হয়ে গেল, যে এটা হলো মানে প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে। এটা ব্যবহার আমাদের দেখা যায় কি গ্রামে এখনো কিন্তু সিরকাটা অত অ্যাভেলেবেল না, বা অ্যাভেলেবেল হলেও মানুষ এটার ব্যবহার সম্পর্কে অত জ্ঞাত না। হ্যাঁ, যারা আমাদের মা খালারা আছে একটু সিনিয়র সিটিজেন, তারা কিন্তু সিরকা ছাড়াই আচার তৈরি করতেছে, এবং মানে তাদের আচার দীর্ঘদিন ভালো থাকছে। কারণ কি, তারা আচার তৈরি করে কড়া রোদে শুকানো হচ্ছে। মানে আচারের জন্য রোদটা খুবই দরকার, কিন্তু আমাদের ঢাকা বা বাসা বাড়িতে আসলে সম্ভব হয় না, রোদের পর্যাপ্ত ব্যবস্থা থাকে না। তখন দেখা যায় কি আচার নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আচারে যদি কোনোভাবে পানির সংস্পর্শে আসেন, তাহলে সেই আচার নষ্ট হয়ে যাবে, এটা কনফার্ম। একেবারে পানির ছোঁয়া পাওয়া মাত্র কিছুদিনের ভেতরে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা যখন আমটা প্রথমে সিদ্ধ করে নিচ্ছি, তারপর কি আমরা পানিটা ঝরিয়ে নিব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপা, এটা আমি বলেছি কিনা আমি খেয়াল করতে পারছি না। পানিটা ঝাড়িয়ে তারপরে আমি এটা মানে একটা ট্রের ভিতরে কিচেন টিস্যু দিয়ে আমগুলোকে রেখেছি। আর হালকা একটু একটু চাপ দিয়েছি যেন এটার পানিটা চুষে থাকে। এখন এমন চাপ দেওয়া যাবে না যে আম মানে ভর্তা হয়ে যাচ্ছে, হ্যাঁ, থেতলে যাচ্ছে, এমন না। আমগুলো এমন আস্তই থাকবে, কিন্তু এর গায়ের পানিটা আস্তে টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নেওয়া যাবে। তাহলে আর দেখা যায় কি, এই যে সরিষা বাটাটা, এটাও অনেকে পানি দিয়ে বাটেন, কিন্তু আমি বলবো যে সরিষাটা মানে সিরকা দিয়ে বাটার জন্য। এমনকি আমি এই যে আচারের জন্য বিশেষ করে মানে বাসায় রান্নার জন্য যে মশলাটা করি সেটা আমি পানি দিয়েই করি, কিন্তু আচারে যে আদা রসুন একসাথে যে, এটা কি সব আচারের ক্ষেত্রেই হচ্ছে আমরা যখন আমাদের এই কাসুন্দিটা লাগছে, তো সেই ক্ষেত্রে কি আমরা এই দিয়ে এটা দিয়ে হচ্ছে আমরা করে নিচ্ছি? হ্যাঁ হ্যাঁ, মানে ব্লেন্ড করে নিচ্ছি বা পাটায় যেভাবে বেটে নিচ্ছি, বাটতে তো কিছুটা পানির প্রয়োজন হয়, পানিটা আমি দিচ্ছি না। এখানে আমি শুধু মানে সিরকা দিয়েই, মানে একটু তরল প্রয়োজন হয়, ব্লেন্ডারে দেই বা পাটা পুতাতে একটু সহজ হয়, তখন আমি সিরকা দিয়েছি। মানে এতে হয় কি যে মানে অতিরিক্ত পানি কিন্তু যাচ্ছে না, আবার নষ্ট হওয়ারও কিন্তু সেই সম্ভাবনাটা একদমই থাকে না, কোনো সম্ভাবনা থাকছে না। সেজন্য আমি পরামর্শ দেব যে মানে যদি সিরকা দিয়ে বাটা যায় তাহলে বেটার হয় আর কি। হ্যাঁ, আর মানে খাবার সংরক্ষণের কিন্তু প্রয়োজনীয়তা অনেক বেশি। হ্যাঁ, যে মানে সাধারণ তাপমাত্রায় থাকলে দেখা যায় কি গরমে হয়তো অনেক সময় খাবারটা থাকে না, সেজন্য এই সিরকাটা দিলে একটু নিশ্চিন্ত যে যদি কোনোভাবে হাত দিয়ে আচার না তোলা হয় বা মানে পানির সংস্পর্শে না আসে, তাহলে আচার দীর্ঘদিন ভালো থাকবে। আচ্ছা, আর সব সময় বলি যে আচার কোনোভাবে হাত দিয়ে তোলা যাবে না। মানে অনেকে আছে বাচ্চারা যে একটু আচার খেতে ইচ্ছা করছে, একটু হাত দিয়ে তুলে খেয়ে ফেললাম। হ্যাঁ, হাত লাগলেও হাতের সংস্পর্শে আসা মাত্রই ওটা ব্যাকটেরিয়া মানে আক্রমণে এটা ফাঙ্গাস পড়ে যাবে আর কি। হ্যাঁ, আমাদের ইভেন আমি বারবারই প্রতি এপিসোডেই হালকা করে একটু বলি যে মানে আমাদের বাসায় যে আমরা ভর্তা করি বা সালাদ মাখাই, এটা যদি ইনস্ট্যান্ট খেয়ে ফেলি তাহলে হাত দিয়ে মাখাতে, অথবা যদি এটা মনে হয় যে আমি আধা ঘন্টা 1 ঘন্টা পরে খাবো, তাহলে যেন অবশ্যই গ্লাভস, অন টাইম ইউজ যে গ্লাভসগুলো আছে ওটা দিয়ে মাখানো হয়, কারণ হাতের ছোঁয়াতে ব্যাকটেরিয়া উৎপন্ন হয় খাবারে। হ্যাঁ, আমরা সাথে সাথে খেয়ে ফেলে দেন ঠিক আছে, তাহলে আর এই ভয়টা থাকে না। সেই ক্ষেত্রে আমরা যখন হচ্ছে সিরকাটা ব্যবহার করছি, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা রোদে আর দেয়া লাগবে না? আচারটা রোদে দেওয়ার প্রয়োজন মানে কমে গেল আর কি। কারো যদি রোদে দেওয়ার অপশন থাকে সেটা খুবই ভালো। আচ্ছা, হ্যাঁ, এটা দিতেই পারে, কিন্তু কেউ যদি মানে রোদে, অনেকের ভয় লাগতে পারে যে হারে রোদে দিতে পারছি না, তাহলে তো আচারটা নষ্ট হয়ে যাবে, কিন্তু সিরকা ব্যবহার করলে নিশ্চিন্ত থাকতে পারে। আর পানির ব্যবহার একটু কমিয়ে দিলে আচ্ছা, সেক্ষেত্রেও মানে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় যে আমার আচারটা নষ্ট হবে না। তো আমি এই যে প্রথমে আমের কুচিটা, হ্যাঁ, এটাকে আমরা কুকিং প্যান হিসেবে বিবেচনা করে তারপর আমরা ফার্স্টে মানে এটা গরম হওয়ার সুযোগ দিতে হবে যে কোনোটা। আর আরেকটা ব্যাপার, আচার তৈরি করা বা যে কোনো আচারের ক্ষেত্রে আমি আসলে যারা নতুন রাঁধুনি তাদেরকে পরামর্শ দেব নন স্টিকের প্যানগুলো ব্যবহার করার জন্য, তাহলে তাদের জন্য সুবিধা হবে, আচার সহজে পোড়া লাগবে না আর বা ধরে যাবে না নিচে। হ্যাঁ, নর্মাল মানে দস্তার বা অন্য কড়াইগুলোতে ব্যবহার করলে হয় কি আচারের মশলাটা
পট করে লেগে যায়, মানে এটা ইনস্ট্যান্ট দাঁড়ানোর সম্ভাবনা থাকে। দাঁড়িয়ে থেকে তারপরে কাজ করতে হয়, আর আচারটা একটু ধৈর্য সহকারে করতে হয় আপু। হ্যাঁ, মানে তাড়াহুড়া করলে আচারও ভালো হবে না এবং আচার মানে পুড়ে যেতে পারে বা এটার মান নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি বলবো যে যদি ননস্টিক প্যানে করা হয় তাহলে খুব সহজে পোড়া লাগে না, আস্তে আস্তে মানে কেউ চাইলে এটা করতে পারে। হ্যাঁ, তো এটা প্যানটা গরম হওয়ার সুযোগ দিয়ে তারপরে আমি প্রথমে সরিষার তেলটা নিলাম। হ্যাঁ, এখানে কেউ যদি 1 কেজি পরিমাণ সরিষার তেল নেয় তাহলে 1 কাপ তেল নিলেই যথেষ্ট। হ্যাঁ, এখানে যেহেতু আমি আমের পরিমাণ, আমরা আপু আমটা কতটুকু নিয়েছি? আমটা এখানে আমি মানে 100 গ্রামের চেয়ে একটু বেশি আছে। হ্যাঁ, যেহেতু আমি এটা দেখাবো আর কি, হ্যাঁ, সেজন্য আমি অল্প করে নিয়েছি। কিন্তু আমি আচার যখন আচার আর 1 কেজির নিচে তো আসলে আচার করা হয় না। তাহলে কি আমরা মাপটা দেখবো 1 কেজি অনুযায়ী? 1 কেজি অনুযায়ী। হ্যাঁ, আর কেউ চাইলে মানে মশলার পরিমাণটা আচারে আমি বরাবর একটু রসুনের ব্যবহারটা বেশি করি। আমার কাছে রসুন এবং সরিষা এই দুইটা মিলে যে গ্রেভিটা তৈরি হয় এটা খুব টেস্ট লাগে। তো আমি চেষ্টা করি যে এই দুইটা যেন একটু পরিমাণে বেশি যায় আর কি। আচ্ছা, তো এখানে তেলটা দেখা যায় কি একটু গরম হওয়ার পরে এখানে আমরা একটু সামান্য পাঁচফোড়ন দেব। হ্যাঁ, সামান্য পাঁচফোড়ন, যেহেতু আমের পরিমাণ কম। হ্যাঁ, কেউ যদি 1 কেজি পরিমাণে দেয় তাহলে হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন একটু তেলে ভেজে নেবে। হ্যাঁ, আচ্ছা, 30 সেকেন্ড দিলেই এটা সুন্দর একটা অ্যারোমা ছড়াতে শুরু করবে। এই পাঁচফোড়নটা আমরা হচ্ছে 30 সেকেন্ড হচ্ছে আমরা ভাজবো। হ্যাঁ, এটা ভেজে তারপরে ভাজলে দেখা যাবে কি যে চুলার পাশে থাকবে এখানে তো আসলে আমরা না স্মেল পাচ্ছি না আমরা দর্শকদের বোঝাতে পারছি স্মেলটা, কিন্তু কেউ যখন ভাজবে তখন সে বুঝতে পারবে যে এটার থেকে সুন্দর একটা স্মেল চলে আসতেছে। হ্যাঁ, তো এখন আর আচার বানানোর ক্ষেত্রে চুলার টেম্পারেচার সবসময় লো টু মিডিয়াম, কোনোভাবে হাই হিটে এইসব আচার করা যাবে না। এটা হলো মানে একদম মানে সতর্কবাণী যে হাই হিটে করলেই আচার মানে পুড়ে আসবে। দেখা যাবে কি মশলাটা হয়তো কোনো রকম মানে হলো কিন্তু আচার দেওয়া মাত্রই মানে কড়াইতে ধরে আসবে। তো সেজন্য বলবো যে একদম লো টু মিডিয়াম থাকলে, আর ননস্টিকের প্যানে করলে হবে কি যে সহজে পোড়া লাগে না। এটা যারা ব্যবহার করে তারা জানেন যে মানে সহজে পোড়া লাগে না, এটা আচারটা ম্যানেজ করা সহজ হয়। তো এখানেও আমি যারা 1 কেজি পরিমাণ নেবে তাদেরকে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বা তার চেয়ে একটু কমও দিতে পারে, যেহেতু কাসুন্দি আমরা ব্যবহার করব আর কাসুন্দি তো সরিষারই। হ্যাঁ, আমার কাছে এই সরিষার গ্রেভিটা ভালো লাগে সেজন্য আমি সরিষার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আচ্ছা, এখানে তারপরে আদা রসুনটা দিব। সেই ক্ষেত্রে কি আদা রসুন আমরা সমান সমান নিচ্ছি? যতটুকু আদা ব্যবহার করছি না, রসুনটা এখানে পরিমাণটা বেশি। হ্যাঁ, আচ্ছা, রসুনের পরিমাণটা এখানে বেশি কিন্তু আদার পরিমাণটা একটু কম দিয়েছি। হ্যাঁ, এটাকে দিয়ে তারপর দিব সামান্য একটু হলুদ, যেহেতু হলুদ একবার ব্যবহার করেছি সে আর একবার করছি, আর এখানে অনেক বেশি হলুদের প্রয়োজন নেই, সামান্য একটু হলুদ দিলেই আমে একটা সুন্দর কালার চলে আসবে। আর লবণটা আমরা একটু পরে দেব। হ্যাঁ, লবণটা একটু পরে দিব কারণ মশলাটা কষানো হোক। মশলাটা এই ক্ষেত্রে আপু আমরা কতক্ষণ চুলায় আঁচ করছি? মিনিট খানেক মশলাটা কষালেই হবে। হ্যাঁ, 1 মিনিট 1.5 মিনিট মশলা কষালে মশলাটার যে কাঁচা ভাবটা এটা সরে যাবে। হ্যাঁ, তার মধ্যেই আমরা এই আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে বেশ কিছু সময় এভাবে নাড়তে হবে। নাড়ার মাঝে আমি চিলি ফ্লেক্সটা দেব তৈরি করা। হ্যাঁ, এখানে আমি আবারও বললাম যদি কেউ চায় যে মরিচের গুঁড়া ব্যবহার করবে সেটা করা যাবে। এই যে দেখুন আমি চিলি ফ্লেক্সটা এই যে দিয়েছি, সুন্দর সেগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটার মরিচের ত্বকগুলো সুন্দর দৃশ্যমান। হ্যাঁ, দৃশ্যমান হয়ে আছে, এজন্য বলবো যে চিলি ফ্লেক্সটা দেওয়ার। আর একটা ব্যাপার আর কি, চিলি ফ্লেক্সটা তো মূলত ভাজা মরিচ। হ্যাঁ, ওটার কিন্তু ভাজা জিনিসের তো একটা আলাদা স্মেল আছে, সেজন্য মানে চিলি ফ্লেক্স দিলে আলাদা একটা স্বাদ বাড়ে। আর এইভাবে আমটা মশলার ভিতরে দেওয়ার পরে দেখা যাবে কি আম থেকে তারপরও পানি ঝরছে, মানে পানি বের হচ্ছে। হ্যাঁ, আমটা যতই আমি শুকিয়ে নেই বা মানে মুছে নেই আমে কিছুটা পানি থাকেই ভেতরে। হ্যাঁ, তো এটা আমরা যখন চুলায় দিব তখন মশলার ভিতর আস্তে পানিটা ছাড়বে। হ্যাঁ, আমটা নরম হয়ে যাবে, এই জন্য আমটার জন্য আলাদা কোনো পানির অ্যাডিশনাল পানি যোগ করার দরকার নেই। তারপরে আমরা এতে
লবণ দেব। হ্যাঁ, এখানে চাইলে সাদা লবণ কেউ ব্যবহার করতে পারে, আর কেউ চাইলে এখানে বিট লবণটা ব্যবহার করতে পারে। এখানে আমি বিট লবণটা ব্যবহার করছি। বিট লবণটা তো স্বাদ মতো না, তারপরে আপু লবণের কিন্তু একটা ব্যালেন্স আছে আর কি, যে এতটুকু মানে স্ট্যান্ডার্ড মাপ আছে আর কি, যে লবণের চেয়ে বেশি যায় না। কিন্তু চিনিটার ব্যাপার হলো কি, আচারের চেয়ে মানে তেল এবং চিনি এটা হলো আপনার ইচ্ছা, আপনি কেমন করে আচারটাকে মানে তৈরি করবেন বা এটার সাথে আপনি কি কি ইনগ্রেডিয়েন্টস দিবেন এটা আপনার ইচ্ছা। কিন্তু মানে লবণের ব্যাপারটা সবসময় একটা ব্যালেন্স মানে স্ট্যান্ডার্ড মাপ আছে, যে সেক্ষেত্রে আপু আমরা কতটুকু ব্যবহার করব লবণ? 1 কেজিতে 1 চা চামচ মানে করলে তারপরে মশলাটা একটু টেস্ট তো করি আমরা রান্নার সময় যে লবণ ঠিক আছে কিনা, তখন হ্যাঁ কিন্তু ওটা টেস্ট করে দেখতে হবে যে লবণটা লাগে কিনা, তখন আর একটু দরকার হয় লবণ। আর লবণ তো আসলে মানে দ্রবীভূত হতে খাবারে বেশি সময় নেয় না, হ্যাঁ এজন্য মানে অসুবিধা নেই, লবণ নিয়ে অত মানে টেনশন হওয়ার কোনো কারণ নাই। যে মানে তৈরি করার মাঝখানে একটু মানে যে রান্না করবে বা তৈরি করবে সে একটু টেস্ট করে নিলেই যথেষ্ট। আচ্ছা, আর আমি এই আচারে সামান্য একটু চিনি ব্যবহার করব। হ্যাঁ, এখানে 2 টেবিল চামচ হতে পারে, এখানে আমি টেবিল চামচ না, এটা হলো আচার তোলার জন্য এই লম্বা স্টিকের চামচটা আমি নিয়ে আসি। আর কেউ চাইলে পুরোটাই এই চিনিটা মানে স্কিপ করতে পারে। হ্যাঁ, এটা টক ঝাল করবে সেহেতু। দর্শকের যদি ইচ্ছা হয় যে সে শুধু টক করবে তাহলে টক করা যাবে, মানে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা চিনিটা স্কিপ করে দিব। হ্যাঁ, তারপরে আমরা দিব কাসুন্দি। কাসুন্দি আমরা কতটুকু ব্যবহার করছি? এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ কাসুন্দি ব্যবহার করেছি। হ্যাঁ, এই আমি হ্যাঁ ওখানে কেউ চাইলে আর একটু বেশি, 1 কেজিতে তো আরো বেশি আর কি লাগবে। হ্যাঁ, এই দর্শকটা বুঝতে পারছে কিনা দেখলে যে গ্রেভিটা দেখেন কত সুন্দর আসছে, চমৎকার লাগছে, চমৎকার একটা গ্রেভি আসছে। এরকম করে নাড়তে নাড়তে মানে দেখেন এতগুলো মানে উপাদান যোগ হওয়ার পরে কিন্তু বেশ কিছুটা জলীয় অংশ তৈরি হয় মানে ইয়াতে। কিন্তু কাসুন্দিতেও কিন্তু একটু তরল ভাব আছে, তারপর লবণ দিলেও কিন্তু মানে একটু চিনি দিলাম, সব মিলিয়ে কিন্তু বেশ পানি ছাড়লো। এই পানিটাই যথেষ্ট আমটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আর লাস্ট মোমেন্টে তো আমরা সিরকা দিব আর পাঁচফোড়ন দিব। হ্যাঁ, এভাবেই কিছুক্ষণ নাড়তে হবে, নাড়তে নাড়তে দেখা যাবে কি আমটা একদম মানে আমাদের মানে পছন্দ অনুযায়ী সেদ্ধতে থামতে হবে আর কি। আম মোটামুটি তৈরি হয়ে গেছে, আমটা চেক করে নিব যে কতটুকু হয়েছে। হ্যাঁ, আর ইভেন আমি যদি চাই যে এইভাবেই রাখবো আচারটা তাতেও সম্ভব। হ্যাঁ, এই আচারটা তাতেও খাওয়া যাবে। আর আরেকটা ব্যাপার হলো কি, আচার কিন্তু তৈরি করার সাথে সাথে এর আসল স্বাদ পাওয়া যায় না, অন্তত 5টা দিন যদি রেস্টে রাখা যায় আচার তাহলে এর স্বাদ মানে বেড়ে যাবে। কিন্তু আমরা তো দেখা যায় কি তৈরি হওয়ার সাথে সাথেই খাওয়া শুরু করি। হ্যাঁ, আসলে আচার জিনিসটা মানে এটার স্মেলই এমন যে এটা অপেক্ষা আসলে করা যায় না ওভাবে। বিশেষ কোনো দিন বা মন চাইলো তখন খাওয়া যায়। হ্যাঁ, সেটা যায়, কিন্তু বললাম তো তৈরি করার পরে আমরা খাওয়া শুরু করি। কিন্তু আচারটার আসল স্বাদ যদি আমরা পেতে চাই তাহলে 4-5 দিন ওয়েট করে খেলেই যথেষ্ট। এই আচারটা এভাবে শক্ত থাকা অবস্থায়, হ্যাঁ এই মশলাদার অবস্থাতেই আমি যদি এটাকে বয়ামে রেখে সিল করে 1 মাস পরে বের করি, এই আচারটাই অসম্ভব মজা হবে। এভাবে আমি আরো একটা আচার করি, সেটা আমার খুবই পছন্দের একটা আচার। হ্যাঁ, ওইটা খিচুড়ি বা অন্যান্য খাবারে খেতে খুব স্বাদ লাগে। সেটা কি আম দিয়ে? আম দিয়ে। হ্যাঁ, আম দিয়ে ইভেন জলপাই দিয়েও করা যায়। এখন এই যে আমরা সিরকা দিব এতে, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে সিরকা দিয়ে দিলাম যেহেতু আমের পরিমাণ কম। আর কেউ যদি চায় সেক্ষেত্রে আপু আমরা যখন 1 কেজি আমের জন্য নিব তখন আমরা সিরকাটা মানে কেমন ব্যবহার করব? কতটুকু ব্যবহার করব? 4 টেবিল চামচ সিরকা ব্যবহার করতে হবে। আচ্ছা, দেখুন আপু কি সুন্দর একটা কালার আসছে, আর গ্রেভিটাও সব মিলিয়ে একটা চমৎকার টেক্সচার আসছে। হ্যাঁ, আর তারপরে যখন আমটা সেদ্ধ হয়ে যাবে তখন আমরা নামানোর আগে আমরা পাঁচফোড়নটা গুঁড়ো করে এটার উপর ছিটিয়ে দিব। আর পাঁচফোড়ন গুঁড়ো করার আগে পাঁচফোড়নটা ভেজে নিতে হবে। এখন ভাজার উপায়টা কি, সহজ উপায় বা মানে অথেন্টিক উপায়টা কি? কারণ পাঁচফোড়ন মশলাটা কিন্তু 5টা মশলার সমন্বয়। হ্যাঁ, এখানে 5 রকম মশলা।
এই মশলার ভেতরে সবচেয়ে ছোট মশলাটা হলো এটা হলো রাঁধুনি নামে একটা মশলা। হ্যাঁ, এই মশলাটা যখন আমরা কড়াইতে চুলায় দিব তখন দেখা যায় অন্য মশলা কাঁচা থাকবে কিন্তু রাঁধুনি পুড়ে যাচ্ছে। আচ্ছা, মানে আর একটা মশলা পুড়ে গেলেই পাঁচফোড়নের স্বাদ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মানে গন্ধটা আসলে আমরা যেমন চাচ্ছি তেমন পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমি পরামর্শ দিব যে মানে কুকিং প্যান বা কড়াই যেটাতে আমরা মানে এটা ভাজবো সেটা আগে চুলায় গরম হওয়ার সুযোগ দিব। একদম হাই হিটে আমরা যখন সেটা আপু কতটুকু গরম করব আমরা, মানে 5 মিনিট বা 2 মিনিট এরকম কিছু? মিনিট খানেক গরম করলেই যথেষ্ট। একদম হাই হিটে কড়াইটা গরম করে চুলা বন্ধ করে দেব। তার ভেতরে আমি যতটুকু পাঁচফোড়ন লাগবে রেখে দিব। আচ্ছা, ওই তাতেই সামান্য একটু নাড়াচাড়া দিতে হবে, না হলে দেখা যাবে এক পাশটা মানে গরম করে আমরা চুলাটা অফ করে দিব, তারপর হচ্ছে আমরা পাঁচফোড়নটা দিব। পাঁচফোড়ন দিয়ে একটা খুন্তি বা চামচ দিয়ে আস্তে আস্তে করে নেড়ে দিলেই যতটুকু ভাজা হবে ওটাই যথেষ্ট পাঁচফোড়ন। হ্যাঁ, আচারে দেওয়ার জন্য ওটা দিলে। আর এখানে আমি আসলে পাঁচফোড়নের গুঁড়াটা দিচ্ছি না, কারণ এই আচারটা তো মেক করা হয় নাই। যখন চুলায় আমি রান্না করব তখন আমি লাস্ট মোমেন্টে আমি দিব। হ্যাঁ, আর দেখা যায় কি আমরা খাবার সংরক্ষণ করি ফ্রিজে। হ্যাঁ, এটা আচারটাও ফ্রিজে সংরক্ষণ করা যাবে কেউ চাইলে। আর পুষ্টিবিদরা বলে যে যে কোনো খাবার 6 মাসের বেশি মানে স্টোর করার দরকার নেই। হ্যাঁ, তাহলে হয়তো খাবারটা ঠিক থাকে কিন্তু খাবারের গুণগত মান থাকে না, মানে আস্তে আস্তে কমতে থাকে। হ্যাঁ, সেজন্য অনেকে বলে যে আমরা বছরের পর বছর আচার রেখে খাবো, মানে এটা কিন্তু দরকার নেই। এই বছরের আচার 6 মাস, তারপরে তো শীতের সিজনে চলে আসতেছে জলপাই, তারপর মাঝখানে আছে চালতা। আমরা মানে আচার যাদের পছন্দ, পিকেলগুলো যারা পছন্দ করে তাদের কিন্তু স্টেপ বাই স্টেপ একটার পর একটা ফল আসতেছে। হ্যাঁ, শুধু শুধু অযথা আননেসেসারি মনে করেন যে স্টোর করে মানে গুণগত মানসম্মত খাবার কিন্তু আমরা খেতে পারছি না। সেক্ষেত্রে আপু আমরা এই আচারটা আমরা কতদিন সংরক্ষণ করতে পারবো? এটা ফ্রিজে রাখলে দীর্ঘদিন ভালো থাকবে, কিন্তু আমি বলবো 6 মাসের বেশি কোনোভাবে সংরক্ষণ করা দরকার নেই, খেয়ে ফেলতে যে কোনো আচার। হ্যাঁ, আর আমরা খাবার অনেক সময় আমাদের বাসায় দেখা যায় কি অনেকের বড় বড় ডিপ ফ্রিজ থাকে, খাবার দেখা যায় কি কি রাখছে আমাদের নিজেদেরও মনে থাকে না, কিন্তু যে সেগুলো খাওয়া হয় না। হ্যাঁ, এজন্য বলবো যে অত বেশি স্টোর করার প্রয়োজন নেই। হ্যাঁ, যতটুকু প্রয়োজন ততটুকুই। আর মানে মাঝে মাঝে আসলে সার্চ করতে যে কোনটা পুরানো আছে, কোনটা মানে আগে বের হওয়ার একটা ব্যাপার, মানে বের করে এটা আমরা খেয়ে ফেলবো। বেশি দিন সংরক্ষণ করে খেলে খাবারের উপযোগিতা কমে যায়, গুণগত মান নষ্ট হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই পরামর্শটা আমি দিব আমার দর্শকদের জন্য যে তারা যেন অত বেশি দিন স্টোর করার প্রয়োজন নেই। হ্যাঁ, আমাদের তো সবই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এমন এই জিনিসটা যে মানে এই যে কাঁচা আম, হ্যাঁ, এখন আমরা আচার খাচ্ছি, এর কয়েকদিন পরে একটার পর একটা ফল টক চলে আসতেছে আচারের জন্য। হ্যাঁ, যাদের আচার পছন্দ তারা তো করতেই পারবে। সেজন্য আমি বলবো যে শুধুমাত্র আচার না, যে কোনো খাবারও ওরকম। আচ্ছা, 6 মাসের। আর মানে প্রত্যেকটা খাবারেরই একটা নির্দিষ্ট সময়সীমা। আমরা দেখা যায় প্যাকেটজাত খাবার যেগুলো খাই সেগুলো কিন্তু একটা সময়সীমা ওরা বেঁধে দেয়। হ্যাঁ, প্রসেস ফুড সেই সময়ের মধ্যে আমরা চেষ্টা করব আমরা যেন মানে মেয়াদ উত্তীর্ণ কোনো খাবার যেন আমরা না খাই, বা এটা আমরা বর্জন করার চেষ্টা করব নিজেদেরকে সুস্থ থাকার জন্য। আসলে সুস্থ থাকার জন্য অনেকগুলো স্টেপ আছে যেগুলো আমরা যদি প্রপারলি ফলো করতে পারি তাহলে আমরা সুস্থ থাকব। অবশ্যই। আপু এই আচারটা হচ্ছে আমাদের কতক্ষণ সময় লাগলো রেডি করতে? এটা 30 মিনিটের মধ্যেই যথেষ্ট করে ফেলা। হ্যাঁ, যে রান্না করতে অনেক বেশি সময় লাগবে না, কেননা এই যে আচারটা আমটা তো আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, যার কারণে আমটা নরম হয়ে গেছে। হ্যাঁ, আর মশলাটা একটু ভালো মতো কষিয়ে আমটা একটু নাড়াচাড়া করতে হবে। মশলাটা বেশি ভালো করে কষালে হবে কি আমটার ভিতরে সুন্দর করে যাবে, তখন আমটা আমরা যেমন স্বাদের চাচ্ছি ঠিক তেমন স্বাদেরই হবে আর কি। এই দর্শকরা চেষ্টা করে দেখতে পারে বাসায় এই আচারটা, অনেক মজা হয়। আমার খুব পছন্দ এই কাসুন্দি আচারটা। হ্যাঁ, আর কাসুন্দি জিনিসটা কিন্তু দেখবেন যে পেয়ারা মাখা বলেন, আমরা বলেন, ইভেন আমরা বুফেতে যখন খেতে যাই তখন দেখা যায় ওদের অনেকগুলো রেসিপি থাকে যে মানে কাসুন্দি দিয়ে আপেল, তারপর হচ্ছে আমরা কাসুন্দি দিয়ে পেয়ারা। হ্যাঁ, মানে ওগুলো কিন্তু খেতে ভালোই লাগে। অবশ্যই। তো এরকম যদি আমরা চাই বাসায় বাচ্চাদেরকে কেটে কেটে কাসুন্দি দিয়ে মেখে একটু ছোট ছোট স্টিক দিয়ে দিলাম, ওরা বসে খেতে পারে আর কি, বাচ্চারা খুব পছন্দ করে আর কি। আর কাসুন্দি মজাদার। হ্যাঁ, এটার একটা আলাদা, যেহেতু আমের সিজন চলছে তাহলে আমরা হচ্ছে কাসুন্দি দিয়ে বিভিন্ন ধরনের কাসুন্দির এই আচারটা কিন্তু অ্যাভেলেবেল সবাই তৈরি করে না। আমরা সাধারণত মানে মিষ্টি আচার বা টক আচার এমনই করি, কিন্তু আমি মনে হলো যে দর্শকদের জন্য আজকে একটু ভিন্ন কিছু দেখাই আমের। হ্যাঁ, তো তারা এটা চেষ্টা করে দেখতে পারে, আচারটা অনেক মজা হয়, মানে এটা পরীক্ষিত আর কি। অবশ্যই আশা করি আমাদের দর্শকরা পছন্দ করবে। মানে এখন আমি বানিয়েছি সেজন্য হয়তো আমি বলছি তা না, কিন্তু যারা কাসুন্দির টেস্টটা জানেন তারা তো বোঝেনি যে যারা আচার পছন্দ করে বিশেষ করে তাদের কিন্তু কাসুন্দিটা অনেক মিক্সড হলে এটার স্বাদ বাড়বেই। এটা একেবারে হ্যাঁ টেস্ট করে দেখতে পারেন আপনারা, চেষ্টা করে এই রেসিপিটা তৈরি করার। সেক্ষেত্রে কিন্তু কাসুন্দিটা আমাদের স্বাস্থ্যের জন্য দেখা যায় যদি ঠান্ডার সমস্যা থাকে সেটা কিন্তু অনেকে তো কাসুন্দি দিয়ে ভাতও খাচ্ছে, দেখা যায় ঠান্ডার সমস্যা মানে একটু
ওরকম হয়, অনেক উপকারিতা আছে। আর মানে কাসুন্দিতে যেহেতু সরিষা ব্যবহার করা হয়, ঠান্ডা কাশির সমস্যায় কিন্তু সরিষা অনেক উপকারী। আমরা সরিষা ভর্তাটা খেলে অনেক যেমন টেস্ট পাই, কাসুন্দিটাও মানে সরিষা থেকে তৈরি, তো যার কারণে এটার উপকারিতাও আছে যথেষ্ট পরিমাণে। তো আমি সাজেস্ট করব যে কাসুন্দি দিয়ে এটা চেষ্টা করে দেখেন, আশা করি আমরা ভালো লাগবে আর কি। আশা করি আমাদের দর্শক বুঝতে পেরেছে, দেখতে পেরেছে কি সুন্দর চমৎকার একটি আচার তৈরি করেছেন আমাদের আপু। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আপু আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।